সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের দশম শ্রেণীর অনলাইন জীববিজ্ঞান ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবেই তোমরা গত দিনের পড়াটা রেডি করেছো। আমি বারবার বলেছি যে আমি একটু পড়া ধরবো তোমাদেরকে, তারপরে আমরা আমাদের নতুন পড়ায় যাব। বলো তো ইথিলিন সম্পর্কে বলো। আতিয়া সিদ্দিকা, ইথিলিন সম্পর্কে বলতে হবে। Yes, please. বলো, ইথিলিন সম্পর্কে তুমি বলবে। ইথিলিন হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সাহায্য করে। ফল, ফুল, বীজ, পাতা এগুলাতে ইথিলিনটি দেখা যায়। আর বীজ বীজ এবং মুকুলের সুপ্তা অবস্থা ভঙ্গ করে। তারপর হচ্ছে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা করতে সাহায্য করে। ফুল ও ফল সৃষ্টি করতে সাহায্য করে। আচ্ছা, নোমান বলো, সাইটোকাইনিন হরমোনটা আমরা কোথায় পেয়ে থাকি? কোথায় পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন? রোহিত বলো, সাইটোকাইনিন হরমোন আমরা কোথায় পাই? সাইটোকাইনিন হরমোন ওই যে কি বলে, মনে নাই। কে বলবে, বলে ফেলো। ম্যাম আমি বলি, ফল, শস্য, ডাবের পানি। ফল, শস্য, ডাবের পানিতে। ফুল, শস্য, ডাবের পানিতে আমরা সাইটোকাইনিন হরমোন পেয়ে থাকি। আচ্ছা, তাহলে দেখো আজকের আমরা পড়া শুরু করি। আমরা সব ধরনের হরমোন পড়েছি। এখন তোমাদের বইয়ের কত পৃষ্ঠা, 208 পৃষ্ঠায় লেখা আছে, দেখো হরমোনের ব্যবহার, জায়গাটা পেয়েছো? এই হরমোনের ব্যবহার কিন্তু আমরা কি করব, এবারও টোটাল হরমোন, সব হরমোন এর ব্যবহার এখানে দেওয়া আছে, যে আসলে আমরা কি হরমোনগুলো আমাদের উদ্ভিদের জন্য কি কি কাজে লাগে। অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল গজায়। এটা তো আমরা এখানে, তোমরা যদি আসে সব হরমোনের কাজগুলো একসাথে লিখে দিবা। যখন বলবে যে হরমোনের কাজ, তখন আমরা যতগুলো হরমোন পড়েছি তাদের কাজগুলো লিখলেই, বা হরমোনে উদ্ভিদ দেহে হরমোনের কি কি ব্যবহার আছে আমরা এটা লিখলেই হয়ে যাবে। অক্সিন এবং অন্যান্য কৃত্রিম কৃত্রিম হরমোন শাখা কলমে মূল গজায়। 1 নাম্বার, আমরা যখন উদ্ভিদের কলম করব সে জায়গাতে যদি আমরা হরমোন দিয়ে দিই তাহলে কি হবে, শাখা কলমে মূল গজাবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। আমি আবার বলি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে কি হয়, ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে কার কার্যকারিতা বেড়ে যায়, আমরা বললাম ক্যাম্বিয়ামের কার্যকারিতা। এখানে এটা আমাদের হচ্ছে যে কাণ্ডের একটা গঠন, ক্যাম্বিয়াম একটা টিস্যু, এই জায়গাতে কি হচ্ছে, কার্যকারিতাটা বেড়ে যাচ্ছে। ফলে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষের সৃষ্টি হয় যা ক্ষত স্থান পূরণ করে। গাছের যদি কোনো জায়গায় ক্ষত থাকে তাহলে ক্যালাস মানে একটা গুটির মতো তৈরি হবে এবং ক্ষত স্থানের ক্ষতটা পূরণ করবে। অক্সিন প্রয়োগ করলে ফলের মোচন বিলম্বিত হয়। মোচন বিলম্বিত হয় মানে ঝরে পড়াটা বিলম্বিত হয়। এরপরে বীজহীন ফল উৎপাদনে অক্সিন ও জিবেরেলিনের ব্যবহার রয়েছে। আমরা তো জানি যে বীজহীন ফল উৎপাদনে কে কাজ করে থাকে, অক্সিন ও জিবেরেলিন। এটা বহুপদীতে দেয় যে বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন কাজ করে, তখন তুমি বলবে কি, অক্সিন এবং জিবেরেলিন। এখন আমরা চলে আসি এই বোর্ডের মধ্যে, দেখো আমি বেশ কিছু টপিক লিখেছি, এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে এগুলো সব আমাদের জ্ঞান ও অনুধাবনমূলক। এগুলো কিসে আমরা পাবো, অনুধাবনমূলক। অনুধাবনমূলক কি প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। এখন দেখো অনুধাবনমূলক প্রশ্নের ভেতরে প্রথম বলছে যে অভিকর্ষ উপলব্ধি। অভিকর্ষ উপলব্ধি আমরা কাকে বলছি
তোমাদের এখানে দেখো প্রথমে আছে গ্রোথ বা বৃদ্ধি। বৃদ্ধিটা এই যে গাছ তার যে ছোট থেকে বড় হচ্ছে, আলোর দিকে যাচ্ছে, কখনো অন্ধকারের দিকে বৃদ্ধি পাচ্ছে, এই যে গাছের যে একটা পরিবর্তন, এটা তার বৃদ্ধি। এখন ভ্রূণ মূল বা ভ্রূণ কাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করে। অভিকর্ষ যে অভিকর্ষের উদ্দীপনা, অভিকর্ষ যে একটা আমাদের ত্বরণ আছে, অভিকর্ষ যে একটা বল আছে, এই যে এর উদ্দীপনা যে গ্রহণ করে, এটাকে আমরা কি বলছি? অভিকর্ষ উপলব্ধি। গাছ যদি অভিকর্ষ উপলব্ধি না করত তাহলে কাণ্ড উপরের দিকে যেত না। গাছ যদি অভিকর্ষ উপলব্ধি না করত তাহলে কি হতো না? মাটির নিচে যে মূল যায়, এই মূলটা ওইভাবে যেত না। তাহলে মূল ও কাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনাকে কি করতে পারে? অনুভব করতে পারে। এই যে উদ্দীপনা অনুভব করছে, এটাকে আমরা কি বলছি? অভিকর্ষ উপলব্ধি বলছি। তোমরা পেয়েছো সংজ্ঞাটা? এই যে প্রথম প্যারা না, দ্বিতীয় প্যারা না, তৃতীয় প্যারার শুরুতেই পেয়েছো তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি, বলছে 2 নাম্বার আমাদের পয়েন্টে আছে জৈবিক ঘড়ি, যাকে আমরা বায়োলজিক্যাল ক্লক বলে থাকি। জৈবিক ঘড়ি যাকে কি বলা হয়? বায়োলজিক্যাল ক্লক বলা হয়ে থাকে। এখন বায়োলজিক্যাল ক্লকটা কি? বায়োলজিক্যাল ক্লক হচ্ছে যে উদ্ভিদের পুষ্পায়ন বা ফুল ধারণ ক্ষমতা। কি? ফুল ধারণ ক্ষমতা। পুষ্পায়ন, ফুল ধারণ ক্ষমতা। হ্যাঁ, পুষ্পায়ন, উদ্ভিদের পুষ্পায়ন বা ফুল ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভরশীল? আলো অন্ধকারের উপর, আলোর দৈর্ঘ্যের, দিবালোকের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। আমরা দেখো এখানে খেয়াল করো, এখন এখন কেমন দিন চলছে? ছোট দিন, তাই না? এরপরে আসবে ছোট দিন, দিনটা ছোট, রাত বড়। আবার ধীরে ধীরে চলে আসবে দিন বড় হবে, রাত ছোট হবে। তাহলে আলোর কি পরিবর্তন হচ্ছে না? কখনো আলো তুমি 6 ঘন্টা পাচ্ছ, কখনো 7 ঘন্টা পাচ্ছ, কখনো 8 ঘন্টা পাচ্ছ। এইভাবে যে উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতাও কিন্তু আলোর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। বুঝতে পেরেছো কি বলা হলো? যে উদ্ভিদের ফুল Yes, ধারণ ma'am. ক্ষমতা কার উপর নির্ভরশীল? আলোর উপরে। আলো। এখন এই যে আলো যদি সে 6 ঘন্টা পায়, অ্যাপ্রোপ্রিয়েট 6 ঘন্টা যদি আলো পায়, তবে ওই উদ্ভিদে কি হবে? ফুল ধরবে। আবার কিছু কিছু উদ্ভিদ আছে তোমার 8 ঘন্টার আলোর প্রয়োজন, ওকে যতই তুমি 6-7 ঘন্টা আলো দাও ও কিন্তু ফুল ধরবে না। তাহলে আমরা কি বুঝছি যে পুষ্পায়নের ক্ষেত্রে বা ফুল ধারণের ক্ষেত্রে কার প্রভাব আছে? বলো। আলোর প্রভাব আছে। আলো। কার প্রভাব আছে? আলোর প্রভাব। আলো। এবং এই আলোটা কম বেশি হয়। এই যে উদ্ভিদের ফুল ধারণ ক্ষমতা যে আলোর ওপর নির্ভর করছে, এই আলোর ওপর যে নির্ভর করে, এই পুষ্পায়ন কার ওপর নির্ভর করছে? আলোর ওপর আলোর। নির্ভর করছে। এই আলোর দিবালোকের দৈর্ঘ্যের উপর যে ফুল ধরার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলছি? বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। তাহলে আমরা কি বলবো? উদ্ভিদের পুষ্পায়নের ক্ষেত্রে দিবালোকের দৈর্ঘ্যের উপর যে উদ্ভিদের পুষ্পায়ন হয়, এটাকে আমরা কি বলে থাকি? বায়োলজিক্যাল ক্লক বলে থাকি। দেখো বলছে এই যে এই জায়গায় পেয়েছো, অনেক উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন দিনের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এই দিনের দৈর্ঘ্যের উপর যে পুষ্পায়নটা নির্ভর করে, এটাকে আমরা কি বলে থাকি? বায়োলজিক্যাল ক্লক বলে থাকি। এখন দেখো এই যে দিবালোকের দৈর্ঘ্য কিন্তু এই পুষ্পায়ন, ফুলের ধারণ, তারপরে দিবালোকের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করা হয় বলো? 3 ভাগে। 3 ভাগে। একটা 3 ছোট ভাগ। দিনের উদ্ভিদ, বলো একটা ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ। হ্যাঁ ছোট দিনের উদ্ভিদ, আলো নিরপেক্ষ উদ্ভিদ। দিনের আলোক উদ্ভিদ, উদ্ভিদ। তারপরে বড় দিন, আর আলোক নিরপেক্ষ। আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ বা দিন নিরপেক্ষ উদ্ভিদ। উদ্ভিদ। তাহলে দেখো ছোট দিন,
ছোট দিন মানে কি, এখানে আমাদের উদ্ভিদে আলোর পরিমাণ হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, আমাদের এখানে 8 থেকে 12 ঘন্টা আলোর প্রয়োজন হয়। কোথায়? এখানে ছোট দিনের 8 থেকে 12 ঘন্টা। 12 8 থেকে 12 ঘন্টা আমাদের এখানে কিসের প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। এখানে আমাদের কত? বড়দিনের উদ্ভিদে 12 থেকে 16 ঘন্টা আমাদের আলোর প্রয়োজন হয়ে থাকে। তাহলে ছোট দিনের উদ্ভিদে আলো কতক্ষণ লাগে? 8 থেকে 12 ঘন্টা আলো দিলে যথেষ্ট, ওই উদ্ভিদগুলো ফুল ধরবে। বড়দিনের ক্ষেত্রে 12 থেকে 16 ঘন্টা। আর দিন নিরপেক্ষর ক্ষেত্রে এখানে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আলো তুমি যতখানি, ও 12 ঘন্টা পেলেও ফুল দিবে, ও 8 ঘন্টা পেলেও ফুল দিবে, ও 16 ঘন্টা পেলেও ফুল দিবে। অর্থাৎ এরা সব ঋতুতেই হয়ে থাকে। আর ছোট দিনের উদ্ভিদ মানে এ শীতকালে হবে, বড়দিনের উদ্ভিদ মানে এ গ্রীষ্মকালে হবে। অর্থাৎ ও যখন 12 থেকে 16 ঘন্টা আলো পাবে, এবং দিন নিরপেক্ষর ক্ষেত্রে এই উদ্ভিদগুলোকে আমরা সারা বছর পাবো। এখন দেখো, ছোট দিনের উদ্ভিদ এখানে তোমাদের এমসিকিউ এ তো আসেই। তারপরে আমরা এখানে তোমার কতক্ষণ আলো প্রয়োজন হবে, তারপরে বলছে কি ছোট দিনের উদ্ভিদগুলোর নাম কি কি। ছোট দিনের উদ্ভিদগুলোর নাম চন্দ্রমল্লিকা, ডালিয়া। এখন আমরা ছোট দিনের উদ্ভিদগুলো খুব সহজেই দেখতে পাই। এর কারণ কি বলতো? যে এখন শীতকাল চলছে, তোমরা সবাই গাঁদা ফুল দেখছো, ডালিয়া দেখছো, তাই না? দেখা যাচ্ছে ডালিয়া, ma'am. চন্দ্রমল্লিকা। তুমি গাঁদা ফুলকে সব সময় দেখতে পাবে, তবে তুমি ডালিয়া আর চন্দ্রমল্লিকাকে কিন্তু সব সময় পাবে না। এরা একেবারেই কতক্ষণ এদের জন্য আলোর প্রয়োজন বলো? 8 থেকে 12 ঘন্টা। 8 থেকে 12 ঘন্টা। তাহলে ছোট দিনের উদ্ভিদ দুইটার উদাহরণ কি? চন্দ্রমল্লিকা, ডালিয়া। চন্দ্রমল্লিকা এবং ডালিয়া। এরপরে চলে আসে আমরা বড়দিনের উদ্ভিদ, লেটুস, ঝিঙা। বড়দিনের উদ্ভিদের নাম কি? লেটুস। লেটুস, ঝিঙা। বড়দিনের উদ্ভিদের নাম লেটুস, ঝিঙা। এরপরে চলে আসি আমরা আলোক নিরপেক্ষ, শসা, সূর্যমুখী। আলোক নিরপেক্ষ উদ্ভিদের নাম কি? শসা, শসা, সূর্যমুখী। এখানে আমরা সূর্যমুখী। আমাদের 4টা জিনিস আমরা পেলাম। প্রথমত আমরা বলবো বায়োলজিক্যাল ক্লক কাকে বলে। 2 নাম্বার, বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ দিবা আলোর দৈর্ঘ্যের ওপর পুষ্পায়নকে আমরা কত ভাগে ভাগ করে থাকি। তারপরে বলছে ওখানে আমরা কার জন্য কত ঘন্টা আলোর প্রয়োজন এবং কোনটা কোন ধরনের উদ্ভিদ, এটুকু আমরা পড়বো। এরপরে চলে আসো, দেখো ভার্নালাইজেশন। জিনিসগুলো ছোট ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভার্নালাইজেশন, এখন এই যে আমাদের আলোর প্রভাব আছে, এরকম শীতেরও প্রভাব আছে। শৈত্য কি প্রয়োগ করে? শৈত্য, শৈত্য প্রদান করে। শৈত্য প্রদান করে, শৈত্য মানে কি? ঠান্ডা। শৈত্য প্রদান করে কি করা হচ্ছে? এদের আমাদের কিছু কিছু উদ্ভিদের বীজে কি করা হয়? শৈত্য প্রদান করা হয়, অর্থাৎ ঠান্ডা প্রদান করে এর ফুল ধারণ ক্ষমতাকে কি করা হয়? আগিয়ে নেওয়া হয়। দেখো তোমাদের এই যে বইয়ের একদম লাস্টের প্যারা, এই জায়গাতে দেখো উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো তাপ ও শৈত্যর প্রভাবও রয়েছে। দেখা গেছে অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হচ্ছে। কাকে বলো? অঙ্কুরিত বীজ। কার ওপর তুমি দিবে? অঙ্কুরিত বীজ মানে বলেছি যে বীজ থেকে চারা গজাচ্ছে। দেখবা যে তুমি ছোলা 3 দিন 4 দিন ভিজিয়ে রাখো, ভিজিয়ে রাখবে, দেখবা ছোলার একটু কি হচ্ছে? অঙ্কুরিত হচ্ছে। ছোলার এরকম করে ছোলার কি হয় একটু আমরা দেখি যে এই যে এদিকে একটু মুখের মতো বের হয়, তাই না? ছোলা বীজ যেটা তোমরা দেখেছো, এই যে এইভাবে এই জায়গাতে কি হচ্ছে? ধীরে ধীরে একটা কিসের মতো? একটা মূল বের হয়ে আসছে, এরকম দেখবে। এটাকে আমরা বলছি অঙ্কুরিত। হ্যাঁ, অঙ্কুরিত কি? ছোলা বীজ। ছোলা বীজ। এই যে এরকম অঙ্কুরিত যে আমাদের বীজগুলো আছে, এই অঙ্কুরিত বীজগুলোকে আমরা কি করা হয়? শৈত্য প্রদান করা হয়। শৈত্য প্রদান করা মানে কি? ঠান্ডা প্রদান করে
ফুল ধারণের সময়টাকে এগিয়ে নিয়ে আসে। তোমার ফুল ধরতো মার্চ মাসের 20 তারিখে, এগিয়ে নিয়ে এসে মার্চ মাসের কত তারিখে? 1 তারিখের দিকে হচ্ছে। তাহলে কি ফুল ধারণ ক্ষমতা আগালো না পিছালো বলো? আগায় গেল। যদি তুমি ভার্নালাইজেশন করতা না, যদি একে তুমি ভার্নালাইজেশন করনি, ভার্নালাইজেশন মানে আমরা বলছি কি শৈত্য প্রদান করবে, অর্থাৎ অঙ্কুরিত বীজকে এখানে ঠান্ডা দিবে। টেম্পারেচারটা আমাদের দেখো 2 থেকে 5 ডিগ্রি। ভার্নালাইজেশন শৈত্য প্রদান করা হয় কত থেকে? 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হবে? এদেরকে ভার্নালাইজেশন করা হয়, শৈত্য প্রদান করা হয়। করলে এর ফুল ধারণ সময়টা কি হলো? এগিয়ে আসলো। ফুল ধারণ সময় আগালে কি সুবিধা হবে আমাদের? তাড়াতাড়ি ফল দিবে। গুড, তাড়াতাড়ি ফল দিবে, তাড়াতাড়ি ফল দিবে। ফুল ধারণ ক্ষমতাকে এগিয়ে নিয়ে আসলে তাড়াতাড়ি ফুল দিবে, তাড়াতাড়ি ফুল দিলে তাড়াতাড়ি ফল দিবে। তাহলে আমরা কোনো শস্যকে আমরা কি পাবো? আগে পাবো। যে সময়ে পেতাম তার চেয়ে আমরা আগে পাবো। এখন এটাই হচ্ছে মেন, এটা উপকারিতা। তুমি যেটা 20 দিন পরে পেতা, সেটাকে তুমি ফুল ধারণ ক্ষমতা আগিয়ে নিয়ে 20 দিন আগে পাচ্ছি। এবং 20 দিন আগে পাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে তোমার খাদ্যের চাহিদা পূরণ হলো। আবার 20 দিন পর দেখা যেত যে অনেক বন্যা হতো বা ঝড় ঝাপটা বর্ষার একটা সময় চলে আসতো, এর ফলে ওই সময় ফসলটা তুললে আমাদের অনেক ক্ষতি হতো। বিভিন্ন ধরনের এর সুবিধা আছে ভার্নালাইজেশনের। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে ভার্নালাইজেশন আমরা কেন করে থাকি। ভার্নালাইজেশন আমরা বললাম কি অঙ্কুরিত বীজকে কি করা হয়? শৈত্য প্রদান করা হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে শৈত্য প্রদানের উদ্দেশ্য কি বলো? বলো। ক্ষমতা এগিয়ে না। ফুল ধারণ ক্ষমতা এগিয়ে আনো। ফুল ধারণের সময়, ফুল ধারণের সময় এগিয়ে আসে। এটা ফুল ধারণের সময় আমাদের কি হয়? এগিয়ে আসে। এটাকে আমরা কি বলে থাকি? ভার্নালাইজেশন বলে থাকি। যদি বলে ভার্নালাইজেশনের 2টা উপকারিতা বলবে, তুমি বলবে ফুল ধারণ ক্ষমতা এগিয়ে আসলে দেখা যাচ্ছে ওই সময় বন্যা বা বিভিন্ন খরা বা বিভিন্ন একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতো, সেটার মোকাবেলা না করে আমরা খুব ভালোভাবে কি করতে পারি? জিনিসটাকে ঘরে তুলতে পারি, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার ফুল ধারণ ক্ষমতা এগিয়ে গেলে আমরা জিনিসটাকে আগেও পেতে পারি। ঠিক আছে, পরে দেখো চলে আসি আমরা চলন। চলন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। এখন বলো দেখি কে বলবে চলন? আচ্ছা, কেউ চলন বলবে না, তাহলে আমি বলি। এই যে চলা, আচ্ছা, যে কোনো একটা প্রয়োজনে চলছি। আমি চলছি না, বলো তুমি চলছো না? মানুষ, হ্যাঁ, জৈবিক না ম্যাম, বসে প্রয়োজনে আছি। বা যে কোনো চাহিদার জন্য বা প্রয়োজনে মানুষ কি করছে? এক জায়গা থেকে অন্য জায়গায়। শুধু মানুষ কেন, জীব, জীব তার প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে বা বিভিন্ন উদ্দীপকের প্রতি কি হয়েছে? সাড়া দিয়ে কি হচ্ছে? স্থানান্তরিত হয়। এটাকে আমরা কি বলে থাকি? চলন বলে থাকি। এই যে এই পেজটার ভেতরে তোমরা চলন সম্পর্কে জানবে। তাহলে আমি আবার বলছি, উদ্ভিদ অন্যান্য জীবের মতো কি হচ্ছে? অনুভূতি ক্ষমতা সম্পূর্ণ। এখন জীব বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে বা উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে কি হলো? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হলো। জীবের এই স্থানান্তরকে আমরা কি বলে থাকি? চলন বলে থাকি। জীবের এই ধরনের স্থান বা জীবের এই কাকে স্থানান্তর বা জীবের চলাটাকে, জীবের স্থানান্তরকে আমরা চলন বলছি। চলন 2 ধরনের, একটা সামগ্রিক চলন, 2 নাম্বার বক্র চলন। তাহলে চলন কয় ধরনের? চলন 2 ধরনের। একটা সামগ্রিক চলন
আর একটা সামগ্রিক চলন ও বক্রচলন। বক্র এখন চলন। শোনো, সামগ্রিক চলন কাকে বলছে? তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সামগ্রিক, সামগ্রিক বলতে আমরা কি বুঝাচ্ছি? সমগ্র দেহটাকে নিয়ে যাচ্ছে। আমার চলনটা কি বলো তো? আমারটা সামগ্রিক চলন না আমারটা বক্র চলন? বলো। সামগ্রিক সামগ্রিক। চলন। অবশ্যই সামগ্রিক। জীব যখন সামগ্রিক। তার পুরা দেহটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, এই ধরনের চলনকে আমরা সামগ্রিক চলন বলে থাকি। বক্র চলন ঘটে কাদের? উদ্ভিদের। কাদের বক্র চলন ঘটে? উদ্ভিদের। উদ্ভিদের উদ্ভিদ। বক্র চলন উদ্ভিদের। ঘটে। এখন দেখো উদ্ভিদের বক্র চলন, উদ্ভিদ মাটির সাথে লেগে আছে, মাটির সাথে লেগে থেকে উদ্ভিদ এদিকে ওদিকে কি হচ্ছে? চলে যাচ্ছে। এই ধরনের চলনকে আমরা কি বলছি? বক্র চলন বলছি। বক্র চলন। তাহলে সামগ্রিক চলন হবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে হতে পারে, মনে করো যে জু স্পোর, তারপরে আরো আছে এই যে এখানে আমাদের উদাহরণগুলো আছে, কিছু কিছু শৈবাল, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম, এই ধরনের এদের মধ্যে কোন চলন হয়ে থাকে? সামগ্রিক চলন হয়ে থাকে। অর্থাৎ এরা তাদের দেহকে কি হচ্ছে? পানির সাথে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এর কি চলনটা সামগ্রিক চলন না? এক জায়গা থেকে। জি। শৈবালের দেহে সামগ্রিক চলন হচ্ছে। উদ্ভিদের জনন কোষ যেমন জু স্পোর, এদের চলন এ ধরনের চলন ঘটে থাকে। এরপরে বলো বক্র চলন। বক্র চলন উদ্ভিদ, উদ্ভিদ তার ডাল লতা পাতা রেখে দিচ্ছে। তোমার বাড়ির যদি জানালার কাছে তুমি একটা কি রাখো, একটা মানি প্ল্যান্ট রাখলে, এই মানি প্ল্যান্টে দেখবে যে ডালটা কি হয়ে যায়? ও ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছে? আলোর দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে ও কিভাবে চলছে? ওর লতা পাতা দিয়ে কিন্তু ও চলছে। এই চলনটাকে আমরা কি বলছি? আর একে বেঁকে ও দেখবা যে ও জানালা দিয়ে বাইরে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। এই যে চলন, Yes, ma'am. এটাকে আমরা বক্র চলন বলছি। Yes, ma'am. Yes. একটা গাছ তার ডালপালা লতা পাতা বিভিন্ন দিকে ছড়াচ্ছে, এই চলনটা হচ্ছে বক্র চলন। তাহলে নিম্ন শ্রেণীর, এখানে তোমার সামগ্রিক চলনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা শিখবে, কারণ বহুপদীতে দিয়ে থাকে কার বক্র চলন ঘটে, কার সামগ্রিক চলন ঘটে। দেখো ছত্রাক ও উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষে কিংবা জু স্পোরে এই ধরনের চলন ঘটে। তাছাড়া কিছু ব্যাকটেরিয়া, কিছু শৈবাল যেমন ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস এবং ডায়াটম শৈবালে এই ধরনের চলন ঘটে থাকে। তোমরা লাইনটা খুবই গুরুত্ব সহকারে পড়বে। এরপরে আমি বলছি আমাদের লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে আমাদের ফটোট্রপিজম। ট্রপিজম মানে চলন, চলন বলবো না, ট্রপিজম মানে দিকমুখিতা। ট্রপিজমের বাংলা কি বললাম? দিকমুখিতা। দিকমুখিতা মানে কি? তোমার দিকে, কোনো একটা দিকে যাওয়া, কোনো একটা দিকে যাওয়াকে আমরা কি বলছি? ফটোট্রপিজম। কোনো একটা দিকে যাওয়াকেই বলছি দিকমুখিতা। ট্রপিজম। হ্যাঁ, কোনো একটা দিকে যাওয়াকেই বলা হয় ট্রপিজম। এখন এই যে ফটোট্রপিজম, ফটো মানে কি? আলো। আলো। মানে হ্যাঁ, কোনো আলো। উদ্ভিদ যদি আলো আছে, ওই আলো উদ্দীপক, ওই আলোর দিকে যখন যাবে, আলোর দিকে বেঁকে যাবে, তখন তাকে আমরা বলবো ফটোট্রপিজম। বুঝা গেছে? Yes, ma'am. তোমরা কি বুঝতে পেরেছো? আলোর দিকে Yes, যায়। ma'am. Yes, ma'am. এখন এই ধরনের উদ্দীপককে আমরা কি বলছি? ফটোট্রপিজম বলছি। এবং এটা উদ্ভিদের ক্ষেত্রে বহু হয়ে থাকে। উদ্ভিদ দেখবে উদ্ভিদের কাণ্ডটা বেঁকে গিয়ে কি হচ্ছে? বাইরে চলে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে। তাহলে এই চলনটা কি ধরনের চলন হবে? ফটোট্রপিজম। তুমি একটা Phototropic. ঘরের মধ্যে রেখেছো একটা উদ্ভিদ, ও আলোর দিকে যাচ্ছে, এই ধরনের চলনকে আমরা কি বলছি? ফটোট্রপিজম। Phototropic চলন। হ্যাঁ, ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম বলছি। রোহিত হাসান মিউট করে দাও। Yes. আর ডন এখানে বলছে, দেখো ফটোট্রপিক চলন এক ধরনের বক্র চলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সব সময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সব সময় আলোর বিপরীত দিকে হয়। কাণ্ডের আলোর দিকের চলনকে পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের বিপরীত দিকের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম। এখন এটা একটু বুঝাই। পজিটিভ, তুমি কাকে ধরেছো বলো? কাকে নিয়ে আমরা কাজ করছি?
আলোকে নিয়ে না, কাকে নিয়ে কাজ করছি? আলো। আলো উদ্ভিদের একটা অংশ যদি আলোর দিকে যায় তাহলে পজিটিভ হবে না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে কাণ্ড কি হয়? কাণ্ডের চলনটা পজিটিভ ফটোট্রপিজম না নেগেটিভ ফটোট্রপিজম? পজিটিভ। পজিটিভ। কারণ কাণ্ড সব সময়, কাণ্ড খুব কম, আমরা যে রূপান্তরিত কাণ্ডগুলো ছাড়া আমরা অন্য কোনো কাণ্ডকে কিন্তু আলোর বিপরীত দিকে যেতে দেখি না। সব কাণ্ডই দেখবে কোথায় যাচ্ছে? আলোর দিকে যাচ্ছে। তাহলে যখন আলোর দিকে যাবে, যখন আলোর দিকে যাবে তখন কি হবে? পজিটিভ। 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 আর যখন আলোর বিপরীত দিকে যাবে? নেগেটিভ। নেগেটিভ। মূল কি হবে? নেগেটিভ ফটোট্রপিজম না পজিটিভ ফটোট্রপিজম? নেগেটিভ। নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। দেখবে যে মূলটা কোথায় যাচ্ছে? আলো থেকে আলোর বিপরীত দিকে যাচ্ছে। আলো আছে বাইরে ও মাটির দিকে, ভূমির দিকে। তাহলে বলতো মূলটা কার পজিটিভ হবে? অন্ধকারের দিকে সে পজিটিভ, বা ওটাকে আমরা কি বলে থাকি? পজিটিভ ভূ দিকমুখিতা। ও ভূমির দিকে যাচ্ছে তাই সে ওই দিকে পজিটিভ। আবার কাণ্ডকে আমরা বলি নেগেটিভ ভূ দিকমুখিতা। তাহলে পজিটিভ আর নেগেটিভ আমরা তখনই বুঝবো যেটাকে, তুমি যদি মাটিকে ধরো, মাটির দিকে গেলে পজিটিভ হবে, মাটির বিপরীত দিকে গেলে নেগেটিভ হবে। তুমি যদি আলো ধরো, আলোর দিকে গেলে পজিটিভ হবে, আলোর বিপরীত দিকে গেলে নেগেটিভ হবে। তুমি কিছু রাসায়নিক পদার্থ রেখেছো, তুমি কিছু কীটপতঙ্গকে আকৃষ্ট করবে, এর জন্য তুমি কি রেখেছো? বিভিন্ন ফ্লেভার সেন্ট রেখেছো। যদি ওর দিকে যায় তাহলে পজিটিভ হবে, ওর দিক থেকে সরে গেলে সেটা হবে নেগেটিভ। তাহলে হ্যাঁ, দিকমুখিতাটাকে আমরা এভাবেই বিবেচনা করি। যদি তার দিকে যাই তবে সেটা পজিটিভ হবে, আর না হলে নেগেটিভ। অন্যদিকে গেলে, বিপরীত দিকে গেলে সেটা হবে নেগেটিভ। ফটোট্রপিজম আমরা বললাম, ফটো মানে আলো, ট্রপিজম হচ্ছে দিকমুখিতা। এখানে উদ্ভিদের কাণ্ডের চলনটা কেমন হয়ে থাকে? পজিটিভ ফটোট্রপিজম হয়ে থাকে। এবং এখানে মূলেরটা নেগেটিভ, মূলের আলোর বিপরীত দিকের চলনটাকে আমরা নেগেটিভ ফটোট্রপিজম বলছি। তাহলে তোমরা আমাদের হোমওয়ার্কটা তুলে নাও। 208 এবং 9 পৃষ্ঠার এইগুলো আমরা কি শিখবো? এগুলোর প্রত্যেকের সংজ্ঞা শিখবো। এদের আমাদের কি শিখতে হবে? এগুলো সবই আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এগুলো আমরা সংজ্ঞা শিখবো, সংজ্ঞা পড়া। বেশি কিন্তু পড়া দিইনি, দেখো ছোট্ট ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে। তোমার তুমি যখন ভুল করবে 2 মার্কের প্রশ্ন, সঠিকভাবে যদি সংজ্ঞা না লিখো তাহলে আমি ওগুলোকে কিন্তু ভুল বিবেচনা করব। তাহলে আমি একটু কি পড়া ধরবো? রাহিমা, ফটোট্রপিজম বুঝতে পেরেছো? ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে গেল, কানেক্ট করতে আমাদের একটু সময় লেগে গেছে। তাহলে তোমরা সবাই হোমওয়ার্ক মানে করতে হবে না, বাসায় তোমরা এটা পড়বে। সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে পড়বে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।